Okay, good afternoon to all. All of you are welcome to our physics class. আমরা যেটা পড়ছিলাম মূলত কাইনেমেটিক্স এর পার্টটা পড়ছিলাম, অর্থাৎ কাইনেমেটিক্স মানে বস্তুর যে গতীয় অবস্থা সেই অবস্থা নিয়ে পড়ছিলাম। তো সেই পার্টে আমরা বস্তুর বল সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে আমরা ফোর্স যে কনসেপ্টটা সেটা ডিটেইলে ক্লিয়ার করেছি। তো আজকে আমরা যেটা পড়বো, আজ পরবর্তী ধাপ সেটা হচ্ছে আমরা পড়বো নিউটনস লজ অফ মোশনস, অর্থাৎ নিউটনের গতিসূত্র। ফাইন। তো আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে দ্য টুডেস টপিকস ইজ দ্য নিউটনস লজ অফ দ্য মোশনস, অর্থাৎ নিউটনের গতিসূত্র। তো তোমরা জানো, মূলত পড়ে এসেছো যে নিউটনের মূলত তিনটি গতিসূত্র আছে: প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। আজকে আমরা প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব এবং পরের দুটো ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো নিউটনের এই যে গতিসূত্রগুলো, এটা মূলত নিউটন তার নিজের লেখা প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিকা এই বইটাতে তিনি লিপিবদ্ধ করেন, যেটা আমরা মূলত ইংরেজিতে যেটা কনভার্ট করে পাই সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্স। তো এই বইটাতে থেকে আমরা এই নিউটনের গতিসূত্রগুলো জানতে পারি। তো বইটার নামটা তোমরা জেনে রেখো, প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিকা। ওকে, তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। ওকে, তো নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে না, খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে, কারণ প্রথম গতিসূত্রটা হচ্ছে পুরোপুরি একটা থিওরিটিক্যাল ব্যাপার, সেখানে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেভাবে নেই। সুতরাং আমার খুব একটা যে বোর্ড ওয়ার্কিং এর প্রয়োজন পড়বে সেটাও নয়। আমাকে প্রথম গতিসূত্র আমি যখন পড়বো তখন আমাকে তার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কারণ এটা হচ্ছে পুরোপুরি একটা থিওরিটিক্যাল পার্ট। ফাইন, এটা তোমরা ভালো করে মাথায় রাখবে যে নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে পুরোপুরি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। নিউটনের সেকেন্ড যে গতিসূত্র অর্থাৎ দ্বিতীয় যে গতিসূত্র, সেটা কিন্তু পুরোপুরি আবার ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, সেখানে আমাকে প্রত্যেকটা পার্টে অঙ্ক করে করে বার করতে হবে। তাহলে এই দুটো পার্থক্য কি, নিউটনের প্রথম গতিসূত্রে আমাকে জাস্ট থিওরিটাকে ক্লিয়ার করতে হবে। তো নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে আমি একটু লিখে নিই আগে। তো নিউটনের প্রথম গতিসূত্রের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল হবে। ফাইন, এখানে আমি দুটো শব্দের নিচে আন্ডারলাইন করছি, একটা হচ্ছে সমবেগে আর একটা হচ্ছে সরল রেখায়। কেন করলাম পরে আসছি। তো এটা হচ্ছে আমাদের নিউটনের ফার্স্ট লয়ের স্টেটমেন্ট, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে। আগের দিন আমরা বলের কনসেপ্টটা পুরোপুরি ভালো করে পড়েছি, আশা করি তোমাদের সবারই মনে আছে। তো এখন বল মূলত কি, এই যে বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, তাহলে বল জিনিসটা কি না, আমরা আগের দিন পড়েছিলাম যে বল মূলত দুটো কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। ওকে, অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করো তোমার বাড়িতে যে ড্রয়ার আছে সেই ড্রয়ারটাকে তুমি যদি টানো, টেনে খোলো, তাহলে সেটাকে আমরা বলি পুশ, ঠিক আছে, বা পুল। আর যদি আমি সেই ড্রয়ারটাকে আমি যদি ভেতরে ঢোকাই তাহলে সেটাকে বলি পুশ, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি ঠেলা অথবা টানা। আমি যখন ড্রয়ারটাকে টানছি, টেনে খুলছি, সেই ঘটনাটা হচ্ছে পুল করা অর্থাৎ টানা। যখন আমি ড্রয়ারটাকে লাগাচ্ছি তখন আমি কি করছি, আমি ড্রয়ারটাকে ঠেলছি, তারপরে সেই ঘটনাটা হচ্ছে পুশ করা, ঠেলা। তোমার সামনে একটা বড় পাথর আছে, তুমি যদি পাথরটাকে ঠেলো তাহলে সেই ঘটনাটাকে হচ্ছে ঠেলা অর্থাৎ পুশ করা, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা দড়ি লাগিয়ে, পাথরটার গায়ে একটা দড়ি লাগিয়ে তুমি যদি পাথরটাকে টানো, তাহলে সেই ঘটনাটা হচ্ছে টানা, ঠিক আছে, পুল করা। অর্থাৎ এই যে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পুল, ঠেলা বা টানা, এই দুটো কনসেপ্টের উপরই বল জিনিসটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোনো বস্তুকে আমি যদি ঠেলি বা টানি, ফিজিক্সের ভাষায় তাকেই বলা হয় বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে এখন বল প্রয়োগ করলে কি হয় না, বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তুর কি পরিবর্তন ঘটে না, বস্তুর মূলত দুটি অবস্থা, একটি হলো স্থির অবস্থা আর একটি হলো গতিশীল অবস্থা। এগুলো আগের ক্লাসে আমরা বলেছি, তাই আমি ডিটেলে বলছি না এত। স্থির অবস্থা কি, মনে করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে ইউ আর ইন রেস্ট, তোমার পজিশনটা হচ্ছে স্ট্যাটিক পজিশন, তার মানে তুমি স্থির আছো।
ফাইন। কিন্তু তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটছো, এই যে হাঁটছো তখন তুমি মোবাইল লেয়ারে আছো, অর্থাৎ চলমান অবস্থায় আছো, সেটা হলো গতিশীল। একটা সাইকেল এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হলো স্থির। কিন্তু সাইকেলটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চালাচ্ছ তুমি, সেটা হলো গতিশীল। ঠিক আছে, একটা বাস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এটা হলো গতিশীল অবস্থা। ঠিক আছে, তো বস্তুর দুটি অবস্থা মূলত, একটি হলো স্থির অবস্থা আর একটি হলো গতিশীল অবস্থা। ওকে, তাহলে যখন আমি সেই বস্তুর উপরে ধাক্কা দিচ্ছি বা অর্থাৎ ঠেলছি বা টানছি, এই ঠেলা বা টানা এটা কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় বলি বল প্রয়োগ করলাম। তাহলে তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলো যে আমি বস্তুটাকে ঠেললাম বা টানলাম, আর আমি সেটাকেই ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলছি বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করলাম, তাহলে এরকম যদি বল প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটবে? না, মূলত যে বস্তুটি স্থির ছিল সেই স্থির বস্তুটি কিন্তু সঙ্গে সঙ্গে তার অবস্থার পরিবর্তন ঘটাবে, অর্থাৎ গতিশীল হবে। ফাইন। তুমি তোমার হাতে যে নোটবুক আছে বা কপি বুক আছে, সেটা এক জায়গায় স্থির আছে, তুমি তাকে ঠেলো অর্থাৎ বল প্রয়োগ করো, দেখো সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, অর্থাৎ সে স্থির অবস্থায় ছিল, সে গতিশীল অবস্থা হলো। তাই তো, একটা সাপোজ একটা চেয়ার নামানো আছে, ধরো তুমি চেয়ারটাকে ঠেললে অর্থাৎ বল প্রয়োগ করলে, কি হলো? চেয়ারটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল, তাহলে স্থির অবস্থায় ছিল, গতিশীল অবস্থা হলো। তার মানে আমি বুঝতে পারছি এই যে ঠেলা বা টানা অর্থাৎ যাকে আমি বল প্রয়োগ করা বলছি, কোনো বস্তুর উপরে যদি আমি এইভাবে বল প্রয়োগ করি তাহলে বস্তুর কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে, সে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা প্রাপ্ত হচ্ছে। তাই তো, তাহলে আমি যদি বল প্রয়োগ না করি তাহলে সেই স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। সাপোজ এটা একটা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডটা এখানে টাঙানো আছে। এখন তুমি এই হোয়াইট বোর্ডটাকে কোনো রকম ঠেলে বা টেনে যদি এটাকে বার না করে আনো, তাহলে আজ থেকে 10 বছর পরও তুমি যখন এই ক্লাসে ঢুকবে তখন এই হোয়াইট বোর্ডটা এই জায়গাতেই থাকবে। কেন? কারণ হোয়াইট বোর্ডটা স্থির ছিল। এই স্থির অবস্থা থেকে একে যদি সরাতে হতো তাহলে এর উপরে বল প্রয়োগ করতে হতো, কিন্তু আমি কোনো রকম বল প্রয়োগ করছি না। তাহলে বল যদি আমি প্রয়োগ না করি তাহলে এটা স্থির অবস্থায় ছিল, আজ থেকে 10 বছর 20 বছর পরেও তুমি যদি আসো দেখবে এটা এই জায়গাতে স্থির অবস্থাতেই আছে, এর কোনো অবস্থার পরিবর্তন ঘটেনি। কারণ আমরা একটু আগে এই কনসেপ্টটা পেয়েছি বলের জায়গা থেকে, যে বল প্রয়োগ করলেই মূলত স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা প্রাপ্ত হয় বস্তু। তুমি যে পড়ার টেবিলে এখন পড়ছো, সেখানে তোমার যে নোটবুক বা কপি বুক আছে সেটাকে তুমি রেখে এখন বাইরে চলে যাও, বিকালবেলায় আবার যখন তুমি তোমার পড়ার টেবিলে আসবে বা সন্ধ্যাবেলায় যখন পড়ার টেবিলে আসবে, দেখবে সেই কপি বুকটা সেই জায়গাতে সেই একই রকম ভাবে নামানো আছে, অর্থাৎ সে যেমন স্থির অবস্থায় তুমি রেখে গেছিলে 10 ঘন্টা 12 ঘন্টা পরে এসে দেখবে সে সেই রকমই স্থির অবস্থায় আছে। কেন আছে? কারণ তার উপর আমি কোনো বল প্রয়োগ করিনি, তাই সে স্থির অবস্থাতেই আছে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তু সর্বদা স্থিরই থাকবে। ঠিক আছে, সেজন্য নিউটন বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে, অর্থাৎ আমি যদি বাইরে থেকে বল দিয়ে অবস্থার পরিবর্তন না ঘটাই, অর্থাৎ যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে কি ঘটনা ঘটবে? না, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। তাহলে নিউটনস ল এর মূলত ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা হলো নিউটনের ল এর ফার্স্ট পয়েন্ট। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কখন স্থির থাকবে? যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি। কারণ আমরা একটু আগে জেনেছি যে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, এবং আমরা প্র্যাকটিক্যালি সেই ঘটনাগুলোর সাক্ষীও আছি। হ্যাঁ, আমরা আমাদের বাস্তব জীবনে সেই ঘটনাগুলো আমরা দেখি যে একটি স্থির বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে, অর্থাৎ তাকে যদি গতিশীল করতে হয় তাহলে আমাকে অবশ্যই বল প্রয়োগ করতে হয়। আমি যদি কোনো কারণে বল প্রয়োগ না করি
তাহলে সেই বস্তু যেমন স্থির ছিল তেমনই স্থির থাকবে। তাই নিউটন বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে অর্থাৎ আমি যদি কোনোভাবে বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা হলো নিউটনস ল এর ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট ল এর মধ্যে দুটো পয়েন্ট ঢুকে আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কখন? যখন আমি সেই স্থির বস্তুর উপর কোন রকম বল প্রয়োগ করব না। ওকে, সেকেন্ড পয়েন্টে নিউটন বলছেন এবং গতিশীল বস্তু, ঠিক আছে? তাহলে যখন একটা বস্তু গতিশীল আছে তাহলে সেই গতিশীল বস্তুতে তুমি যখন বল প্রয়োগ করো কি হয় না, গতিশীল বস্তুতে বল প্রয়োগ করলে সেই বস্তুটা থেমে যায়। ওকে, মনে করো একজন সাইকেল নিয়ে আসছে, সে গতিশীল অবস্থায় আছে, তুমি তাকে ধরে থামালে, তাহলে তুমি তার উপরে বল প্রয়োগ করলে, তাহলে যেই তুমি বল প্রয়োগ করলে সেই গতিশীল সাইকেলটা কি হলো, সঙ্গে সঙ্গে থেমে গেল, অর্থাৎ স্থির হয়ে গেল। আমরা আগের বলের কনসেপ্টে পড়েছিলাম, ঠিক আছে, আগের দিন, যে বল প্রয়োগ করলে স্থির বস্তু যেমন গতিশীল হয় ঠিক তেমনই গতিশীল বস্তুও স্থির হয়। হ্যাঁ, তাহলে মনে করো ক্রিকেট খেলা চলছে, কিছুদিন আগে তোমরা দেখেছো যে আরসিবি ফাইনাল জিতেছে আইপিএল এর কথাই বলছি মূলত। তো ব্যাটসম্যান একটা শট মেরেছে, ক্যাচ উঠেছে, বল মনে করো এইভাবে যাচ্ছে, অর্থাৎ বল গতিশীল আছে, হাওয়াতে গতিশীল হচ্ছে, একটা ফিল্ডার সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে ক্যাচটা ধরলো, তাই তো হয়। সাপোজ মনে করো একটা ব্যাটসম্যান যখন বলটা মেরেছে, বলটা হাওয়াতে যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ফিল্ডার এইভাবে হাতটা বাড়িয়ে ক্যাচটা ধরলো, তার মানে কি? তার মানে বলটা গতিশীল আছে। এই যে গতিশীল আছে, এখন এই গতিশীল বস্তুটাকে থামানোর জন্য আমরা জানি যে গতিশীল বস্তুকে যদি থামাতে হয় অর্থাৎ স্থির অবস্থা করতে হয় তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে গতিশীল বস্তুটাকে স্থির অবস্থা করার জন্য, থামানোর জন্য ফিল্ডার কি করে, ফিল্ডার হাতটা বাড়িয়ে বল প্রয়োগ করে, তখনই কিন্তু বলটা যে হাওয়াতে যাচ্ছিল, যে গতিশীল অবস্থায় ছিল, সে কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যায়। তাহলে যে কোনো গতিশীল বস্তুর উপরে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুটি কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যাবে, অর্থাৎ স্থির অবস্থা প্রাপ্ত হবে। তাহলে যদি আমি এরপর বল প্রয়োগ না করি তাহলে গতিশীল বস্তুকে বল প্রয়োগ করলে সে স্থির অবস্থা হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সর্বদা বস্তুর দুটি যে অবস্থা রয়েছে, একটি স্থির অবস্থা, একটি গতিশীল অবস্থা, যখন আমি বল প্রয়োগ করছি তখন তার অবস্থার পরিবর্তন ঘটছে, অর্থাৎ স্থির অবস্থা গতিশীল অবস্থা প্রাপ্ত হচ্ছে এবং গতিশীল অবস্থায় বস্তু স্থির অবস্থা প্রাপ্ত হচ্ছে। এই ঘটনাটাই তো ঘটছে। তাহলে যদি একটা গতিশীল বস্তু যাচ্ছিল, তুমি বল প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে বস্তুটা থেমে গেল, স্থির অবস্থা হলো, ঠিক আছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলো। তাহলে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে কি ঘটবে? কারণ নিউটন প্রথম লাইনেই বলেছে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কি ঘটবে। এই লয়ের আমার উদ্দেশ্যটা হচ্ছে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে ঘটনা কি ঘটবে। আমরা ফার্স্ট কেসে দেখেছি, যে প্রথম কেসে দেখেছি যে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, এটা প্রমাণিত যে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর সেকেন্ড ফেজে অর্থাৎ সেকেন্ড পার্টে নিউটন বলছে তাহলে গতিশীল বস্তুর কি অবস্থা হবে যদি বল প্রয়োগ না করা হয়। যদি বল প্রয়োগ না করা হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। এখন কিভাবে গতিশীল থাকবে না, একটা ম্যাথমেটিক্যাল বা একটা ফিজিক্স অনুযায়ী সেই বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। আমি ব্যাপারটাতে আসছি যে সমবেগে সরল রেখা বলতে কি বোঝানো হয়েছে, কিন্তু মূলত যে আমার কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে যে একটি গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। যে একটা স্থির বস্তু যেমন স্থির থাকছে যদি বল প্রয়োগ করা না হয়, কারণ নিউটনের সূত্রের প্রথম লাইনই তার উদ্দেশ্য খুব ভালোভাবে প্রমাণিত, যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, নিউটন প্রথম লাইনেই সে কথা বলছে যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু যেরকম স্থির থাকে গতিশীল বস্তুও ঠিক সেভাবে গতিশীল থাকে। একটা উদাহরণ দিই, তুমি একটা বল নিলে, ধরো বলটাকে সাপোজ গড়িয়ে দিলে, তাহলে গতিশীল, এখন গতিশীল অবস্থায় আছে, তার মানে তার যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে
নিউটন তো বলে গেছে যে আমি যদি বাইরে থেকে আর বল প্রয়োগ না করি তাহলে সেই গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, অর্থাৎ সে আগে যেমন গতিশীল ছিল সে পরেও ঠিক তেমনই গতিশীল থাকবে, সে কোনদিন থামবে না, সে কোনদিন স্থির অবস্থা প্রাপ্ত হবে না। কিন্তু আমরা কি বাস্তবে সেটা দেখি? বাস্তবে দেখি যে একটা বলকে যখন আমি গড়িয়ে দিয়েছি, নিউটনের কথা অনুযায়ী যে সেই বস্তুটা গতিশীল, তাহলে সেই বস্তুটা চিরকাল গতিশীলই থাকবে, অর্থাৎ বলটা চিরকাল ওইভাবে গড়াতে 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 যাওয়ার কথা। কিন্তু সেটা কি হয়? হয় না। বলটা তো একটা সময় থেমে যায়। যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলে যে প্যাডেল আছে তার উপরে তুমি বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করলে সাইকেলটা প্রথমে স্থির অবস্থা ছিল, তুমি সাইকেলে প্যাডেলের উপরে বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার সাথে সাথে কি হলো? সাইকেলটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা প্রাপ্ত হলো। নিউটন সেটাই বলছে যে বল প্রয়োগ করলে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ স্থির অবস্থা গতিশীল অবস্থায় প্রাপ্ত হবে। তাহলে তুমি প্যাডেলের উপরে বল প্রয়োগ করেছো, তাই সাইকেলটা চলতে শুরু করেছে, সাইকেলটা গতিশীল হয়েছে। এখন তুমি আর প্যাডেলের উপরে বল প্রয়োগ করছো না, একবার করে ছেড়ে দিয়েছো, তাহলে বস্তু যেমন গতিশীল ছিল তেমনই গতিশীল থাকার কথা ছিল, সাইকেলটা সেভাবেই চলে যাওয়ার কথা ছিল। নিউটন সেটা বলছে যে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ আর না করি তাহলে গতিশীল বস্তু কিন্তু চিরকালই গতিশীল থাকবে, তাহলে সাইকেলটা ওই একইভাবে গতিশীল হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখি যে আমি যদি আর বল প্রয়োগ নাও করি, একটা সময়ের পর গিয়ে সাইকেলটা থেমে যায়। আমি প্যাডেলে যদি বল প্রয়োগ নাও করি, সাইকেলটা কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে। কেন থেমে যায়? কারণ এই ক্ষেত্রে একটা বল প্রয়োগ হয়, যে বলটা প্রয়োগ হয় সেটা আমরা বুঝতে পারি না। কি বল প্রয়োগ হয় না, সাইকেলের চাকার সঙ্গে আমাদের যে মাটির যে স্তর রয়েছে, ওই দুটো স্তর তো পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে আছে, অর্থাৎ সাইকেলের যে চাকা সেটা তো মাটির ওপরে আছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এটা যদি ধরো আমার মাটির লেয়ার হয়, তাহলে আর এটা যদি আমার সাইকেলের চাকা হয়, তাহলে সাইকেলের চাকা আর মাটি তো পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে আছে, স্পর্শ করে আছে। এই যে স্পর্শ করে আছে, তখন এদের মধ্যে একটি ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বলের কাজ হচ্ছে বস্তুর গতিকে বাধা দেওয়া। এই ঘর্ষণ বলের কাজ হচ্ছে বস্তুর গতিকে বাধা দেওয়া। সেজন্য কি হয়, যেখানে যেখানে ঘর্ষণ বল তৈরি হয় সে সবসময় বস্তুর গতিকে বাধা দেয়, এটাই নিয়ম। সেজন্য কি হয়, সেজন্য বস্তুটা সাইকেলটা একটা সময় পরে গিয়ে থেমে যায়। ঠিক আছে, দেখবে তুমি খুব জোরে সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে তুমি ব্রেক কষলে, দেখবে চাকাটা খুব জোরে মাটির সঙ্গে ঘর্ষণ হচ্ছে। যত বেশি জোরে ঘর্ষণ হবে তত ঘর্ষণ কি করবে, এই বস্তুর গতিকে জোরে মানে বেশি থামানোর চেষ্টা করবে, এবং একটা সময় পরে গিয়ে সাইকেলটা থেমে যায়। ঠিক সিমিলারলি আমি একটা বলকে গড়িয়ে দিয়েছি, তাহলে বলটা চিরকাল গতিশীল ছিল, গড়িয়ে দিয়েছি মানে কি, মানে সে এখন গতিশীল। তাহলে নিউটন বলছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। হ্যাঁ, থাকার কথা, যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার কথা ছিল, কিন্তু আমরা একটা সময়ের পরে গিয়ে দেখি সেই গতিশীল বস্তুটাও থেমে যাচ্ছে। কেন? কারণ এই যে বলটা যখন মাটির মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে এই মাটির সঙ্গে এই বলের যে লেয়ার রয়েছে তার প্রতি মুহূর্তে ঘর্ষণ হচ্ছে। বলটা মাটির সঙ্গে ঘর্ষণ হতে হতে যাচ্ছে তো, আর যেখানেই ঘর্ষণ বল তৈরি হয়, ঘর্ষণ বলের কাজ হচ্ছে বস্তুর গতিকে বাধা দেওয়া। সে তখন ওই বলের গতিটাকে বাধা দেয় এবং বলটাকে একটা সময় গিয়ে থামিয়ে দেয়। এটা তোমরা মাথায় রাখবে যে যেখানেই ঘর্ষণ বল তৈরি হয় তার কাজ হচ্ছে বস্তুর গতিকে বাধা দেওয়া। এই যে বস্তুর গতিকে সে বাধা দিলে একটা সময় পরে গিয়ে বলটা থেমে গেল। তাহলে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কোনো বাধাও থাকতো না, তাহলে কিন্তু বলটা চিরকাল গতিশীলই থাকতো। অর্থাৎ তুমি যেভাবে বলটাকে তুমি গড়িয়ে দিয়েছো, বলটা চিরকাল সেভাবে গতিশীল থাকতো, সেভাবে গড়াতে গড়াতেই থাকতো। একটা সাইকেলকে তুমি প্যাডেল করে দুবার প্যাডেল করে ছেড়ে দিলে, সাইকেলটা গতিশীল হলো। এখন যদি ঘর্ষণ বল পৃথিবীতে না থাকতো তাহলে সাইকেলটা কিন্তু তুমি আর প্যাডেল না করলেও সাইকেলটা চিরকাল সমবেগে চলতে থাকতো। যে বেগে তুমি শেষ মুহূর্তে ছেড়েছো সেই বেগেই সাইকেলটা চিরকাল চলতে থাকতো, কারণ সাইকেলকে থামানোর জন্য আর কোনো রকম বল নেই যদি পৃথিবীতে ঘর্ষণ বল না থাকতো। ঠিক আছে, চিরকাল সাইকেলটা চলতে থাকতো, কিন্তু সাইকেলটা থেমে যাচ্ছে কেন? কারণ ওই যে ঘর্ষণ বল, সে বস্তুর গতিকে বাধা দিচ্ছে, বস্তু গতিকে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে বস্তুকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এটা হলো মূল উদ্দেশ্য
যে সেকেন্ড পার্টে তাই নিউটন বলছে যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না অন্য কোনো বল প্রয়োগ করা হয় তাকে থামানোর জন্য, যদি না তাকে থামানোর জন্য অন্য কোনো বল প্রয়োগ করা হয়। এখন কিরকম গতিশীল থাকবে? সমবেগে সরল রেখায়। এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট না। সমবেগে মানে হচ্ছে বস্তু, মনে করো বস্তুতে একটা নির্দিষ্ট বেগে চলছে। তুমি যখন সাইকেল চালাচ্ছ, সাইকেলটা একটা নির্দিষ্ট বেগে চালাচ্ছ, তুমি যে বেগে শেষ মুহূর্তে বল প্রয়োগ করেছো, যে বেগে সাইকেলটাকে ছেড়ে দিয়েছো, তারপর যদি তুমি বল প্রয়োগ করা বন্ধ করে দাও, সাইকেলটা কিন্তু সেই বেগেই চলতে থাকবে, তার থেকে জোরেও চলবে না, তার থেকে আস্তেও চলবে না। বেগ মানে হচ্ছে কোনো বস্তু কতটা জোরে যাচ্ছে বা কতটা আস্তে যাচ্ছে, সেটা হলো বেগ। কোনো বস্তু যখন বেশি জোরে যায় তার মানে তার বেগ বেশি, গতিবেগ বেশি, আর কোনো বস্তু যখন একটু আস্তে যায় তার মানে তার বেগ কম। তাহলে নিউটন বলছে যে বেগ বাড়বেও না কমবেও না, অর্থাৎ তুমি যে মুহূর্তে লাস্ট প্যাডেল করে সাইকেলটাকে ছেড়ে দিয়েছো, সাইকেলটা যে বেগে তুমি ছেড়েছো, সাইকেলটা সেই বেগেই চলতে থাকবে। সাইকেলটা তার থেকে আর জোরেও যাবে না, তার থেকে আর আস্তেও যাবে না, ঠিক আছে? এবং সরলরেখা এই কারণেই বলা হয়, কারণ সরলরেখা বলার উদ্দেশ্য হচ্ছে বস্তু যদি এইভাবে সরলরেখায় না গিয়ে যদি এরকম বৃত্তাকার পথে যেতে থাকে তাহলে বস্তুর বেগের পরিবর্তন ঘটে, ঠিক আছে? এটা পরে আমি তোমাদের বলবো যে বস্তু যখন বৃত্তাকার পথে যাচ্ছে তখন প্রতি মুহূর্তে সে তার ডিরেকশন চেঞ্জ করছে। এই যে ডিরেকশন চেঞ্জ করে প্রতি মুহূর্তে, তো ডিরেকশন চেঞ্জ করার জন্য তার বেগের পরিবর্তন ঘটে। তো যেহেতু বেগের কোনো পরিবর্তন ঘটবে না, তাই তার পক্ষে আর বৃত্তাকার পথে যাওয়া সম্ভব নয়, সুতরাং তাকে সরল রেখাতেই যেতে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এবার নিউটন ফার্স্ট লটা বোঝা গেল যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আমি মানে খুব ডিটেলে উদাহরণ সহকারে বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝেছো। এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। তাহলে নিউটনের বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি বল প্রয়োগ না করি, একটা স্থির বস্তু যেমন স্থির ছিল তেমনই স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তু যেমন গতিশীল ছিল তেমনই গতিশীল থাকবে। অর্থাৎ স্থির বস্তু গতিশীল হবে না বা গতিশীল বস্তু স্থির হবে না, অর্থাৎ তাদের কোনো অবস্থার পরিবর্তন ঘটবে না। যদি ঘটাতে হয় তাহলে বল আমাকে প্রয়োগ করতে হবে, এই আর বল যদি প্রয়োগ না করি তাহলে অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। ফাইন। আরেকটা যেটা কথা, নিউটন কিন্তু প্রথমেই যে কথাটা বলছেন যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পয়েন্টটাকে খুব মাথায় রাখতে হবে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা। এই বাইরে থেকে শব্দটা কেন বলছেন? তিনি তো শুধু বলতে পারতেন যে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না ঘটলে। এই বাইরে থেকে শব্দটা বলার কারণ কি? কারণ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে তাকে বাইরে থেকেই বল প্রয়োগ করতে হয়। ফাইন। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো, মনে করো এটা একটা গাড়ি, ঠিক আছে? গাড়িটা আছে, এখন তোমাকে গাড়িটা স্থির অবস্থায় আছে, তো গাড়িটাকে স্থির অবস্থায় যেহেতু আছে তাকে সেই স্থির অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হবে। তাহলে সরাতে গেলে কি করতে হবে না, গাড়িটার উপরে বল প্রয়োগ করতে হবে। এখন তুমি যখন বাইরে থেকে বল প্রয়োগ করবে, ঠিক আছে, সাপোজ ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি যদি এখান থেকে ঠেলো তাহলে কিন্তু গাড়িটা অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তো, তুমি যদি গাড়িটার উপরে দাঁড়িয়ে থাকো, অর্থাৎ আমি বলতে চাইছি তুমি যদি গাড়িটার উপরে এখান থেকে দাঁড়িয়ে বল প্রয়োগ করো তাহলে কিন্তু গাড়িটা সরবে না। তুমি একটা বাসের মধ্যে আছো, বাসটাকে সরাতে চাইছো, তুমি যদি বাসের উপরে দাঁড়িয়ে থেকে বাসটাকে ঠেলো তাহলে কিন্তু বাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরবে না। বাসটা তখনই সরবে যখন তুমি বাসটাকে কি করবে না, বাইরে থেকে, বাসের বাইরে থেকে দাঁড়িয়ে বাসটাকে ঠেলবে। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হবে বল প্রয়োগ করলে, কিন্তু বলটা তোমাকে বাইরে থেকে প্রয়োগ করতে হবে, ভেতর থেকে প্রয়োগ করলে হবে না। সেই জন্য নিউটন বলছেন যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা। এই যে বাইরে থেকে শব্দটা তিনি সেই জন্য ব্যবহার করছেন, ঠিক আছে? আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
এবার এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল স্টেটমেন্ট। এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে না, নিউটনস ফার্স্ট ল স্টেটমেন্ট থেকে মূলত যে প্রশ্নগুলো আসে, প্রথমে একটা কথা আমি তোমাদের বলেছি যে নিউটনের যে ল, প্রথমত যে ফার্স্ট লটাকে খুব ভালোভাবে মুখস্থ করা, প্রথম গতিসূত্রটাকে মুখস্থ করা, তার কনসেপ্টটা ক্লিয়ার করা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। দুই হচ্ছে যে তার লগুলো কোন বইয়ে পাওয়া যায়, প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিকা, ঠিক আছে, এই বইটাতে নিউটনের লগুলো সব পাওয়া যায়। আর তিন হচ্ছে কি, তিন হচ্ছে আর কি প্রশ্ন আসে নিউটনের প্রথম গতিসূত্র থেকে, আর মূলত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি। না দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে তুমি যদি খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে দেখতে পাবে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি যে বল হলো এমন একটা জিনিস যেটা প্রয়োগ করলে, যদি প্রয়োগ করি তাহলে স্থির বস্তু আর স্থির থাকবে না, সে গতিশীল হবে। কারণ নিউটন বলছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, কিন্তু যদি প্রয়োগ করি তাহলে স্থির বস্তু আর স্থির থাকবে না, সে গতিশীল হয়ে যাবে। আর যদি প্রয়োগ করি তাহলে গতিশীল বস্তু আর গতিশীল থাকবে না, সে স্থির হয়ে যাবে। তাহলে আমরা বলের ধারণা পাচ্ছি একটা, যে বল জিনিসটা কি, বল যে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, সেই ধারণাটা কিন্তু আমরা এই প্রথম গতিসূত্র থেকে পাচ্ছি। সুতরাং নিউটনস ল এর মূলত যে কনসেপ্ট, যে নিউটন ল থেকে আমরা কি জানতে পারি, মূলত একটা জিনিস অবশ্যই জানতে পারি, সেটা হচ্ছে বলের ধারণা, বল জিনিসটা কি। তোমাকে যদি পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে বলের ধারণা আমরা কোন গতিসূত্র থেকে পাই, অবশ্যই প্রথম গতিসূত্র, বা ঘুরিয়ে দিতে পারে যে প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, সেটা অবশ্যই বলের ধারণা জানতে পারি, ঠিক আছে। বল জিনিসটা কি, বলের কনসেপ্টটা আমরা জানতে পারি প্রথম গতিসূত্র থেকে। আর একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে জাড্য, ঠিক আছে, বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি। জাড্য ধর্ম কি না, জাড্য ধর্ম হচ্ছে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকেই বলা, এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, অত সবাই নিজের নিজের অবস্থায় থাকতে চায়, তাকেই বলা হয় জাড্য। ফাইন। তো একটা স্থির বস্তু আছে, সে চাইবে চিরকাল সে স্থির থাকতে, আর একটা গতিশীল বস্তু আছে, সে চাইবে চিরকাল গতিশীল থাকতে। এটা তো আমরা নিউটনের গতিসূত্র থেকে বুঝতে পারি, কারণ নিউটন বলেছে বল যদি তুমি প্রয়োগ না করো তাহলে সবসময় এটা ঘটবে, ঠিক আছে। তো এই জাড্যের ধারণা জানতে পারি, এই দুটো জিনিস জানতে পারি, ঠিক আছে।